2004 সালের জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হয় বিচারের জন্য। এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে। জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন 12 জন মার্কিন সৈন্য। গ্রেফতার হওয়ার আগেই যে তারা সাদ্দাম হোসেনের বন্ধু ছিলেন সেটা মোটেও নয়, কিন্তু ওই 12 জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময় বন্ধু হয়ে উঠেছিলেন। আক্ষরিক অর্থে শেষ মুহূর্ত অবধি তারাই ছিলেন সাদ্দামের সঙ্গে। ওই 12 জন সদস্যকে মার্কিন মিলিটারি পুলিশ কোম্পানির সুপার 12 বলে ডাকা হতো। তাদেরই একজন উইল বার্ডেন ওয়ারফার একটি বই লিখেছিলেন। বইটি জুড়ে রয়েছে সাদ্দাম হোসেনকে তার শেষ সময় পর্যন্ত সুরক্ষা দেওয়ার অভিজ্ঞতার বর্ণনা। মিস্টার বার্ডেন ওয়ারফার স্বীকার করেছিলেন, তারা যখন সাদ্দাম হোসেনকে জল্লাদের হাতে তুলে দিলেন ফাঁসির জন্য, তখন তাদের 12 জনেরই চোখে পানি এসে গিয়েছিল। বন্দী অবস্থায় জীবনের শেষ সময় সাদ্দাম মার্কিন গায়িকা মেরি জে ব্লাইজার গান শুনতেন। নিজের এক্সারসাইজ বাইকে চড়তেও পছন্দ করতেন তিনি। মার্কিন রক্ষীরা জানান, জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। তার ব্যবহার দেখে বোঝাই যেত না যে সাদ্দাম হোসেন একসময় একজন কট্টর শাসক ছিলেন। কিউবান কহিবা সিগার খাওয়ার খুব শখ ছিল সাদ্দামের। কিউবার নেতা ফিদেল কাস্ত্রে তাকে সিগার খাওয়া শিখিয়েছিলেন বলে জানিয়েছিলেন সাদ্দাম। সাদ্দাম হোসেনের নিরাপত্তা নিযুক্ত আমেরিকান সেনারাই তাকে একদিন জানিয়েছিলেন যে তার ভাই মারা গিয়েছেন। যে সেনা সদস্য খবরটা দিয়েছিলেন, সাদ্দাম তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আজ থেকে তুমি আমার ভাই। আরেকজন প্রহরীকে বলেছিলেন, যদি আমার সম্পত্তি ব্যবহার করার অনুমতি পাই, তাহলে তোমার ছেলের কলেজে পড়তে যা খরচ লাগবে সব আমি দিতে রাজি। বার্ডেন ওয়ারফার আরো বলেন, সাদ্দাম হোসেন জীবনের শেষ দিন পর্যন্ত আশা করতেন যে তার ফাঁসি হবে না। নতুন করে কোনো নারীর সঙ্গে প্রেম করার ইচ্ছা পোষণ করতেন সাদ্দাম। জেল থেকে ছাড়া পাওয়ার পরে আবারও বিয়ে করার ইচ্ছে ছিল তার। বন্দিশালাতেও নাস্তার ব্যাপারে খুঁতখুঁতে স্বভাব ছিল সাদ্দামের। ডিমের অমলেটটা টুকরো হয়ে গেলে সেটা আর খেতেন না তিনি। সাদ্দাম আর তার প্রহরীদের মধ্যে বন্ধুত্ব বেশ ঘন হয়ে উঠেছিল, যদিও তাদের উপর কড়া নির্দেশ ছিল যে সাদ্দামের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা যেন কেউ না করে। সাদ্দাম হোসেনকে মামলা চলার সময় তাকে দুটো জেলে রাখা হয়েছিল। একটা ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কয়েদখানা, আর অন্যটা উত্তর বাগদাদের সাদ্দাম হোসেনেরই একটি প্রাসাদে। ওই প্রাসাদটা ছিল একটা দ্বীপে। একটা সেতু পার হয়ে ওই দ্বীপে যেতে হতো। নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করত সাদ্দাম হোসেনকে খুশি রাখতে। তার বদলে সাদ্দামও সকলের সঙ্গে হাসি মশকরা করতেন। কয়েকজন রক্ষীরা বার্ডেন ওয়ারফারকে বলেছিলেন, তারা বিশ্বাস করতেন যদি তাদের কোনো ঝামেলা করতে হয়, তাহলে সাদ্দাম তাদের বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে দিতে পারেন। যখনই সময় সুযোগ পেতেন, তখনই সাদ্দাম হোসেন পাহারায় দায়িত্বে থাকা রক্ষীদের পরিবারের খোঁজ খবর নিতেন। বার্ডেন ওয়ারফারের বইটিতে সব থেকে আশ্চর্যজনক যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেটা হলো সাদ্দামের মৃত্যুর পরে তার প্রহরীরা রীতিমতো শোক পালন করেছিলেন, যদিও তিনি আমেরিকার কট্টর শত্রু ছিলেন। প্রহরীদের একজন বার্ডেন ওয়ারফারকে বলেছিলেন, সাদ্দামের ফাঁসি হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমরা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। নিজেদেরই এখন হত্যাকারী বলে মনে হচ্ছে। আমরা এমন একজনকে মেরে ফেললাম, মনে হচ্ছে তিনি যেন আমাদের খুব আপনজন ছিলেন। 2006 সালে 30 ডিসেম্বর 3টে নাগাদ ঘুম থেকে ডেকে তোলা হয় সাদ্দামকে। তারপর তাকে জানানো হয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই তাকে ফাঁসি দেওয়া হবে। এই কথাটা শোনার পরে সাদ্দামের ভিতরের সব বিশ্বাস ভেঙে পড়েছিল। তিনি চুপচাপ গোসল করে ফাঁসির জন্য তৈরি হয়ে নিয়েছিলেন। ফাঁসির কয়েক মিনিট আগে প্রহরী স্টিভ হাসিনকে কারাকক্ষের বাইরে ডেকে পাঠান সাদ্দাম হোসেন। লোহার শিকলগুলোর মধ্যে দিয়ে হাতটা বের করে নিজের রেমন্ড ওয়েল হাতঘড়িটা দিয়ে দেন স্টিভকে। স্টিভ আপত্তি করেছিলেন, তবে সাদ্দাম কিছুটা জোর করেই ঘড়িটা স্টিভের হাতে পরিয়ে দেন। এমন এক সময় সাদ্দামকে ফাঁসিতে ঝোলানো হয়, যেদিনটি ছিল মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। যুদ্ধবিধ্বস্ত ইরাকে যখন যুদ্ধের ক্ষত চেপে রেখে একটু আনন্দ মেতে ওঠার চেষ্টা চলছে, ঠিক তখনই জানা যায় যে সে দেশটির সমৃদ্ধ নায়ক আর নেই। ইরাকের বহু মানুষ এখনো বিশ্বাস করে এই লৌহমানব এখনো বেঁচে আছেন। তাদের দাবি সাদ্দাম মারা যায়নি, যাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে সে সাদ্দামের মতো দেখতে অন্য কেউ। আরিফিন ফরহাদ, নবীন নিউজ, ঢাকা।